ফান্ডামেন্টালস অফ করোশনের লেকচার 3 শুরু করা যাক। তো আজকের টপিকটা হলো করোশন এবং আমরা দেখব মেটেরিয়ালস এবং এনভায়রনমেন্ট ইন্টারাকশন কেমন হতে পারে, আর আমরা করোশন শেলের ব্যাপারে জানব। আমরা আগের ক্লাসে দেখেছি যে করোশন হচ্ছে মেটেরিয়াল ডিগ্রেডেশনের একটা সেকশন, এবং করোশনের যখন ডিফাইন করতে গেছি তখন দেখছি যে করোশনের মধ্যে একটা ইলেকট্রোকেমিক্যাল নেচার আছে। সেখানে কেমিক্যাল এবং আদার ফ্যাক্টরস যেমন স্ট্রেস, ওয়্যার, এরোশন, ওগুলো কিন্তু হাত ধরাধরি করে চলতে পারে, বাট যদি সেখানে ইলেকট্রোকেমিক্যাল ডিসলিউশন না হয় বা ইলেকট্রোকেমিক্যাল ইন্টারাকশনস উইথ এনভায়রনমেন্ট না হয়, তাহলে সেটাকে আমরা কিন্তু করোশন হিসেবে ডিফাইন করতে পারি না। তার জন্য ইলেকট্রোকেমিক্যাল নেচার লাগে। আর যখনই ইলেকট্রোকেমিক্যাল নেচার আসছে, তার মানে আমাদের করোশন সেল সম্বন্ধে ভাবতে হবে, এবং করোশন সেল যখন ভাবতে হবে তখন আমাদের বেশ কিছুটা ইলেকট্রোকেমিস্ট্রি জানতে হবে। সেটা আমরা পরে আসবো। এখন দেখা যাক প্রথমে মেটেরিয়ালস এবং এনভায়রনমেন্ট কীরকমভাবে ইন্টারঅ্যাক্ট করে করোশনের সময়। তা আমরা অলরেডি দেখেছি যে করোশন হচ্ছে একটা মেটেরিয়াল ডিগ্রেডেশন। মেটেরিয়াল ডিগ্রেডেশন, সেখানে আমরা দেখছি যে মাস লস হচ্ছে, ওকে, কারণ আয়নিক ফর্মে মেটালটা বেরিয়ে যাচ্ছে। আয়নিক ফর্ম অফ মেটাল forms and goes to electrolyte. এটা একটু আমরা সরলীকৃত করে বললাম, এটা খুব সহজভাবে বললাম। পরে এটার ব্যাপারে আরও ডিসকাশন হবে। তাহলে যখন দেখব মাঝে মাঝে আমরা দেখব যে আমরা মাস লস মানে তার ওয়েটটা কমে যাবে, তো মেটালের আমরা জিঙ্কের ক্ষেত্রে দেখেছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে মাস লস তো হয়নি, বরঞ্চ ওজন বেড়ে গেছে। সে ওজনটা বেড়ে যাওয়ার কারণ আমাদের মনে হতে পারে আরে করোশন হলো কোথায়, মাস লস হলো কোথায়। কিন্তু যদি আমরা একটু বেশি ভালো করে সারফেসটাকে দেখি, তার সারফেস লেয়ারটাকে দেখি, তখন দেখব সেখানে একটা অক্সাইড লেয়ার তৈরি হয়েছে কিংবা হাইড্রোক্সাইড লেয়ার তৈরি হয়েছে, সেটা ওই সারফেসের সঙ্গে লেগে রয়েছে, এবং তখন দেখা যাবে যে ওজনটা বেড়ে গেছে। কারণ সেখানে মাসটা ওই অক্সাইড লেয়ারের মধ্যে, সেটা অক্সাইডটা কি, মেটাল আয়ন ফর্ম। যেমন এমও যদি হয়, একটা মেটালের নাম যদি এম হয়, যেমন এফইও, আয়রন অক্সাইড। আয়রন অক্সাইডে আয়রন আছে, অক্সিজেন আছে, অক্সিজেনটার চার্জ হচ্ছে -2 অক্সিডেশন নাম্বার, আর আয়রনে হচ্ছে +2। তার মানে আয়রন প্রথমে 0 ছিল, সেখান থেকে +2 হয়েছে, তার মানে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আর অক্সিজেন 0 ছিল, সেটা দুটো ইলেকট্রন নিয়ে নিয়েছে, -2 হয়ে গেছে। সেখানেও কিন্তু একটা ইলেকট্রোকেমিস্ট্রি চলছে, কিন্তু ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রন এক্সচেঞ্জ চলছে, ঠিক আছে, সেটাও ইলেকট্রোকেমিস্ট্রি। কিন্তু ওই মেটাল অক্সাইডটা, আয়রন অক্সাইডটা কিন্তু সারফেসে লেগে রয়েছে। আমার তো মেটাল অক্সাইডটা যদিও মেটাল থেকে বেরিয়েছে, সে কিন্তু মেটাল ওই পুরো সিস্টেমের সঙ্গে লেগে রয়েছে, ফলে কি হবে, ওজনটা বেড়ে যাবে। কিন্তু সেটাও কিন্তু আমরা কখনোই বলবো না যে করোশন হচ্ছে না, ওখানেও করোশন হচ্ছে, এবং সেই করোশন রেট ডিটারমিন করার জন্য আমাদের অনেক রকম প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা পরে জানবো, ঠিক আছে। তো এখন আপাতত বোঝা যাচ্ছে যে আমাদের একটা মেটেরিয়াল ডিগ্রেডেশন মানে মাস লস হচ্ছে, ঠিক আছে। শুধু মাস লসই তো হয় না, এটার মেটেরিয়াল ডিগ্রেডেশন আমরা আগেই পড়েছি, সেটা হচ্ছে যে একটা ফাংশনালিটি লস হয়। ফাংশন লস হচ্ছে, পারফরমেন্স লস হচ্ছে, ফাংশন এবং পারফরমেন্স লস হচ্ছে, ঠিক আছে। আমরা আগেই দেখেছি মেটাল ডিগ্রেডেশন আন্ডারে, আর যেহেতু করোশনটা তার মধ্যেই পড়ে, এটার ক্ষেত্রে তাই হবে। এবং কি কি এফেক্ট থাকতে পারে তার জন্য আমরা আগেও দেখেছি, এনভায়রনমেন্টের ফ্যাক্টরগুলো তখন চলে আসবে। কি কি আসতে পারে, যেমন হিট আসবে, যেমন লাইট আসবে, যেমন ডিফারেন্ট রেজ আসবে, সেটা ইলেকট্রোম্যাগনেটিক হতে পারে, রেডিও অ্যাক্টিভ হতে পারে, কেমিক্যাল অ্যাসপেক্টস থাকবে, কেমিক্যাল এফেক্টস থাকতে পারে, মেকানিক্যাল স্ট্রেস থাকতে পারে, ফাঙ্গি থাকতে পারে, অথবা বায়োলজিক্যাল যেমন ব্যাকটেরিয়াস থাকতে পারে,
ব্যাকটেরিয়া থাকতে পারে, ঠিক আছে, হিউম্যান হ্যাবিট থাকতে পারে, ওকে, বিভিন্ন রকম রিজন থাকতে পারে, সেটা আমরা আগেই দেখেছি। এইগুলো সবই কিন্তু এই ফাংশনালিটিটাকে 12টা বাজিয়ে দেয়, ঠিক আছে। এর সঙ্গে আরও কিছু জোড়া যেতে পারে, যেমন আমরা দেখব যে আমরা যদি কোনো একটা মেটেরিয়াল, একটা কোনো ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট বানাচ্ছি, যদি রং ডিজাইন ইউজ করি তখন দেখব করোশনটা কিন্তু অনেক বেশি হচ্ছে। এটা এই করোশনের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, পরে দেখব। রং ডিজাইন করোশনটাকে অনেক বাড়িয়ে দেয়, ঠিক আছে। তার মানে এটাও একটা কারণের মধ্যে পড়ে, পারফরমেন্স লসের মধ্যে। এবং পরে আরও দেখব যে করোশন প্রোটেকশনের ব্যাপারটা যখন বলবো, তখন দেখব যে আমার করোশন প্রোটেকশনের অনেক রকম প্রসেস আছে, অনেক রকম পথ আছে। যেমন খুব ভালো মেটেরিয়াল ইউজ করলাম, ঠিক আছে, যেমন যে করোসিভসগুলো রয়েছে যেগুলো করোশন ঘটায় সেগুলো সরিয়ে দিলাম, যেমন আমি ক্লোরাইড আয়ন সরিয়ে দিলাম, অক্সিজেন সরিয়ে দিলাম, ময়েশ্চার সরিয়ে দিলাম। এগুলো করলে কিন্তু আমার করোশন কমে যাবে। অনেক সময় আমরা ইলেকট্রোকেমিক্যাল প্রসেসও ইউজ করি, যেমন ক্যাথোডিক প্রোটেকশন, অ্যানোডিক প্রোটেকশন ইউজ করি, কোটিংও কিন্তু একটা কস্ট ইন্টেন্সিভ প্রসেস, ঠিক আছে। সেখানে পেন্ট হোক কিংবা মেটালিক কোটিং হোক কিংবা গ্যালভানাইজেশন হচ্ছে জিঙ্ক কোটিং, ঠিক আছে। ওগুলো কিন্তু খুব বেশি একটা কস্ট অ্যাসোসিয়েট থাকে। আর যদি মেটেরিয়াল, এবং সবচেয়ে বেশি ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস, আমি যদি কোনো মেটেরিয়াল ইমপ্রুভমেন্ট করি, সেখানে যদি অ্যালোয়িং এলিমেন্ট বাড়িয়ে দিই, ঠিক আছে, তখন কিন্তু কস্টটা কিন্তু মাল্টিপল টাইমস বেড়ে যায়। যেমন আমি বলি স্টেনলেস স্টিল, একটা মাইল্ড স্টিল আছে, সেটা খুব বেশি করোশন হচ্ছে, আমি স্টেনলেস স্টিল করতে গেলাম। স্টেনলেস স্টিল করতে গেলে আমাদের মাইল্ড স্টিলে কী থাকে? কার্বন, ম্যাঙ্গানিজ, সিলিকন, এইগুলো খুব অল্প পরিমাণে থাকে। কার্বন হয়তো 0.2% থাকলো, যেরকম মাইল্ড স্টিল আমার ধরি, 0.2% থাকলো, ম্যাঙ্গানিজ অ্যারাউন্ড 1% থাকলো, আর সিলিকন হচ্ছে অ্যারাউন্ড 0.5% থাকলো, ঠিক আছে। এই স্টিলটা হলে কিন্তু সেই স্টিল মোটামুটি আমাদের নর্মাল অপারেশনের জন্য ঠিক আছে। কিন্তু আমি যদি করোশন প্রোটেকশনের জন্য ইউজ করি, তাহলে স্টেনলেস স্টিল বানিয়ে দিই, সেখানে কিন্তু আমাকে কী কী অ্যাড করতে হবে? 18% ক্রোমিয়াম অ্যাড করলাম, 8% নিকেল অ্যাড করলাম, 2% to 3% মলিবডেনাম অ্যাড করলাম। কস্টটা এতটাই বেরো যায়, একটা স্টেনলেস স্টিল 304 স্টেনলেস স্টিল আর একটা মাইল্ড স্টিল যদি কস্ট কম্প্যারিজন দেখি, স্টেনলেস স্টিলটা হয়তো 4 টাইমস কস্টলিয়ার দ্যান মাইল্ড স্টিল, ঠিক আছে। তা আমি করোশন কমালাম, কিন্তু কস্টটা এত বেড়ে গেল, সাস্টেন করতে পারবো কিনা তার সন্দেহ আছে। কিন্তু সেই সময় ক্ষেত্রে দেখা যাবে যে সিম্পল ডিজাইন মডিফিকেশন করে আমি তার শেপটাকে বদলে দিলাম। সেই শেপটাকে যদি বদলে দিই কম্পোনেন্টটার, আমি দেখব যে করোশন অনেক গুণ কমে যায়, ঠিক আছে। আমরা পরে ওগুলো দেখব। কিন্তু যদি সেই শেপটা রংলি ডিজাইন করি, তখন কিন্তু করোশনটা অনেক গুণ বেড়েও যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম অ্যাসপেক্টস আছে, সেগুলো কিন্তু ইনফ্লুয়েন্স করে করোশনটাকে, এবং সেটার জন্য পারফরমেন্স এবং ফাংশনালিটি লস হয়, ঠিক আছে। এবারে দেখা যাক, আমি যদি একটা মেটেরিয়াল দেখি, আমি একটা মেটেরিয়াল নিলাম, একটা মেটাল নিলাম, মেটাল অ্যালয় নিলাম। আমি তো পিওর মেটালে কাজ তো, ইঞ্জিনিয়ারিং কাজ তো খুব কম, অ্যাপ্লিকেশনস তো কম। আমি নর্মাল অ্যালয়ের সবচেয়ে বেশি কাজ আছে, পিওর মেটালেরও কাজ আছে, কিন্তু আমি যদি দেখি নর্মাল অ্যাপ্লিকেশন, সেখানে কিন্তু আমাদের অ্যালয় লাগবে। যেমন স্টিল, পিওর আয়রন তো নয়, কিন্তু এটা কিন্তু ইম্পিউরিটি রয়েছে, ইম্পিউরিটি ইন দ্য ফর্ম অফ কার্বন, ম্যাঙ্গানিজ, সিলিকন, আরও অনেক অ্যালোয়িং এলিমেন্টস, এগুলো হচ্ছে অ্যালয় তৈরি করবে। যেমন নিকেল, আমি পিওর নিকেল ইউজ করতে পারি না। নিকেল বেসড অ্যালয়েজ আছে, সুপার অ্যালয়েজ আছে, সেখানে ক্রোমিয়াম অ্যাড করা হয়, নিকেল তো রয়েছে, নিকেল ইজ ভেরি কস্টলি, ঠিক আছে। সেখানে অনেক সময় কপার অ্যাড করা হয়, ফলে আমার কস্টটা কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে থাকে। আয়রন বেস সুপার অ্যালয়েজ আছে, টাইটেনিয়াম বেস সুপার অ্যালয়েজ আছে, অ্যালুমিনিয়াম অ্যালয়েজ আছে, অ্যালুমিনিয়াম অ্যালয়েজে কিন্তু অনেক কস্টলি এলিমেন্টস অ্যাড করা হয়। আমরা দেখব ম্যাক্সিমাম আমাদের যে অ্যাপ্লিকেশন ফিল্ড, সেখানে কিন্তু আমরা অ্যালয় নিয়েই বেশি কাজ করি। পিওর মেটালের কাজ আছে, যেমন পিওর গোল্ডের কিন্তু অনেক কাজ আছে, যেমন এরোস্পেস অ্যাপ্লিকেশনে পিওর গোল্ড ইউজ হয়, ঠিক আছে। অনেক সময় পিওর গোল্ড এখন মেডিসিনের খুব ইউজ হয়, ঠিক আছে। কাজে পিওর মেটালেরও অ্যাপ্লিকেশনস আছে, কিন্তু আমি যদি অ্যালয় দেখি, নর্মাল অ্যাপ্লিকেশন ফিল্ড দেখি, সেখানে কিন্তু অ্যালয় ইউজ করি। আমি যদি কোনো একটা অ্যালয় নিই, ওকে, অ্যালয় হচ্ছে একটা সংকর, বিভিন্ন এলিমেন্টের একটা সংকর, ঠিক আছে। সেখানে অনেক কিছু এলিমেন্টকে মেশানো। সেই অ্যালয়টাকে আমি যদি দেখি, আমাদের একটা
সিস্টেম আছে, সেই মেটেরিয়াল সিস্টেম আছে, সেটাকে বলে মেটেরিয়ালস টেট্রাহেড্রন। সেই মেটেরিয়াল টেট্রাহেড্রনটা কি, আমি দেখব যে এরকম একটা মেটেরিয়াল টেট্রাহেড্রন তৈরি হয়, সেটা হচ্ছে ডায়মন্ড, একটা ডায়মন্ড শেপেড হয়। এটা হচ্ছে অ্যালয়। ওকে, প্রত্যেকটা কর্নার কিন্তু কানেক্টেড, এটা একটা ডায়মন্ড শেপড। এবং এইখানে আমি যদি ওপরে দেখি, অ্যালয় একটা কম্পোজিশন থাকবে কি কি দিয়ে তৈরি, এবং তার একটা স্ট্রাকচার হবে। স্ট্রাকচার কুড বি ইন দ্য ফর্ম অফ ক্রিস্টাল স্ট্রাকচার, মাইক্রোস্ট্রাকচার, অথবা ম্যাক্রোস্ট্রাকচার। মাইক্রো ম্যাক্রো এগুলো সব আসছে হচ্ছে ম্যাগনিফিকেশন কোন কোন লেভেলে আমরা দেখছি আর কি। ঠিক আছে, ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে যেই সিস্টেমটা এভরি অ্যালয় মানে তার একটা নিজস্ব ক্রিস্টাল সিস্টেম, যার 3 ডাইমেনশনাল অ্যারে অফ অ্যাটমস আছে, সেটা একটা ক্রিস্টাল বানায়। সেই ক্রিস্টালে আবার 7 ক্রিস্টাল সিস্টেম আছে, 14 ব্রেভিস ক্রিস্টালস আছে, সেইগুলো আমাদের মধ্যে সেই কোনো একটার মধ্যে ওটা পড়ে আর কি। ঠিক আছে, তো আমাদের ক্রিস্টাল স্ট্রাকচারস আছে, মাইক্রোস্ট্রাকচারস আছে, এবং আমরা যখন অ্যালয়টাকে নিয়ে অপারেট করি তখন আমরা তাতে কিছু প্রসেসিং করি। কীরকম প্রসেসিং? যেমন হিট ট্রিটমেন্ট, মেকানিক্যাল রোলিং, মেকানিক্যাল ওয়ার্কিং, সারফেস ট্রিটমেন্ট, এরকম বিভিন্ন প্রসেসিং আছে। ঠিক আছে, তা আমরা প্রসেসিং করলে, প্রসেসিং কেন করি? ওই প্রপার্টিটাকে, একটা যে প্রপার্টি আসবে আমাদের, যে বিভিন্ন প্রপার্টি, মেকানিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, ফাংশনাল প্রপার্টি, ওইগুলো আমরা কিন্তু এই রকম প্রসেসিং করে ইনফ্লুয়েন্স করতে পারি। এবং কম্পোজিশনের ওপর আবার প্রসেসিং ডিপেন্ড করবে। আবার প্রসেসিং আমি প্রত্যেকটা, মানে আমি যদি পিওর মেটাল দিই সেখানে কিন্তু হিট ট্রিটমেন্টের এফেক্ট কিন্তু খুব কম। যেমন আমি ধরি ডুরালুমিন, অ্যালুমিনিয়াম কপার সিস্টেম, সেখানে আমি একটা প্রসেসিং করি, সেটাকে বলে এজ হার্ডনিং। সেই এজ হার্ডনিংটা কিন্তু ডুরালুমিনের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যদি পিওর অ্যালুমিনিয়ামের এজ হার্ডনিং করতে চাই, হবে না, কারণ এজ হার্ডনিং হচ্ছে প্রেসিপিটেট লাগে, এবং প্রেসিপিটেট হওয়ার জন্য আমার কপার লাগবেই লাগবে, না হলে আমার সেই প্রেসিপিটেটগুলো তৈরি হবে না। কাজেই প্রসেসিং এবং কম্পোজিশন আমি দেখছি দুটো কিন্তু ক্লোজলি অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, তার মানে আমি এইভাবে কানেক্ট করব, দুটো কানেক্টেড। আমি প্রসেসিং এবং একটা কম্পোজিশন নিলাম, একটা ফিক্সড কম্পোজিশন নিলাম, একটা প্রসেসিং করলাম, সেটা কিন্তু মাইক্রোস্ট্রাকচারটাকে বদলে দিতে পারে, ক্রিস্টাল স্ট্রাকচার বদলে দিতে পারে, ম্যাক্রোস্ট্রাকচার বদলে দিতে পারে। আমি যদি সারফেস ট্রিটমেন্ট করি, সারফেসটাকে আমি রাফ করতে পারি, সারফেসটাকে স্মুথ করতে পারি, সারফেসে কোটিং করতে পারি। আমি এভরি টাইম আমি যখনই প্রসেসিং করছি, সারফেসটাকে আমি বদলে দিচ্ছি ডিপেন্ডিং অন মাই নিড, আমি কি করতে চাইছি সেই মেটেরিয়ালটাকে নিয়ে। এবং যখনই ওইগুলো করছি, আমি দেখছি যে ডিফারেন্ট প্রপার্টি দিচ্ছে। ঠিক আছে, সেই প্রপার্টিটা, তার মানে আমি যদি এই দিকে রাখি, ডিফারেন্ট প্রপার্টিস দিচ্ছে। প্রপার্টিস বলতে কি বলতে চাইছি আমি বলতে চাইছি যেমন প্রপার্টিস যেমন হবে মেকানিক্যাল প্রপার্টি, যেমন ইল্ড স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ। আমি যদি এটাকে ফুল করে লিখি, আমি দেখব ইল্ড স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, ইলংগেশন, এগুলো মেকানিক্যালের মধ্যে পড়ে। আমি কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ করতে পারি, রিঅ্যাক্টিভিটি আমি চেঞ্জ করে দিতে পারি। আমি ধরা যাক আমি সারফেসটাকে এমন একটা সারফেস কন্ডিশনটাকে এমন বানালাম, সেখানে একটা টেক্সচার দিয়ে দিলাম, সারফেস টেক্সচার দিয়ে দিলাম। সেই সারফেস টেক্সচার মানে হচ্ছে আমি যদি ভালো করে লোটাস মানে পদ্ম ফুলের পাতা দেখি, সেই লোটাস লিফের ওপরে কিন্তু আমি যদি জল ফেলি, সেই জলটা কিন্তু ডান্স করে আর কি, দাঁড়িয়ে থাকে, জলটা ছিতরে যায় না, স্প্রেড করে যায় না। তার কারণ হচ্ছে লোটাস লিফের একটা প্রপার্টি আছে, সেটাকে বলে হাইড্রোফোবিসিটি। হাইড্রোফোবিসিটি মানে হচ্ছে, ফোভিয়া মানে হচ্ছে রিপেলিং এফেক্ট।
তা আমি জলটা যখনই হাইড্রোফোবিসিটি মানে হচ্ছে জলটাকে আমি রিপেল করছি, জলটার সঙ্গে আমি অ্যাসোসিয়েট করতে পারছি না, তাই জন্য ওইখানে কি হয়, একটা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল তৈরি হয়। সেই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা আমরা 180 ডিগ্রি পর্যন্ত নিয়ে যেতে পারি, তখন আমরা বলবো সুপার হাইড্রোফোবিক। আমি সারফেসটাকে এমন একটা টেক্সচার দিলাম যেটা ওই যে পদ্ম ফুলের পাতায় যেরকম একটা স্ট্রাকচার তৈরি হয় সেরকম একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করলাম। করলে কি হবে, সারফেসে জল দাঁড়াবে না। করোশন হওয়ার জন্য ওয়ান অফ দ্য মেজর রিজনস হচ্ছে ওয়াটার, জল। সেই জল আর কিংবা ময়েশ্চার, সেই জল যদি আমার মেটালের গায়ে লাগতেই না পারে, করোশন হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কমে যায়। ঠিক আছে, তার মানে আমি হাইড্রোফোবিক বানিয়ে দিতে পারি সারফেসটাকে এবং করোশনটাকেও কমিয়ে দিতে পারি। তার মানে আমি দেখছি ডিফারেন্ট প্রপার্টিজ আমরা মডিফাই করতে পারছি। ঠিক আছে, এবং সেই প্রপার্টি আবার ডিরেকশনালিটি রয়েছে। কোনো একটা ডিরেকশানে আমি একটা প্রপার্টি দিলাম, অন্য একটা ডিরেকশানে অন্য প্রপার্টি দিলাম, এগুলো সব করা যেতে পারে। ঠিক আছে, তার মানে প্রপার্টি এবং প্রসেসিং এবং কম্পোজিশন এই তিনটেই কিন্তু হাত ধরাধরি করে রয়েছে। তার মানে আমি করতে পারি এটার সঙ্গে এটা অ্যাসোসিয়েটেড, এটার সঙ্গে এটা অ্যাসোসিয়েটেড। আমি দেখছি তিনটে অ্যাপেক্সের সবকটা জিনিস একে অপরের সঙ্গে পরিপূরক, মানে একটা বদলালে অন্যটা বদলাবে, অন্যটা বদলালে আর একটা বদলে যাবে। ঠিক আছে, এবং এই তিনটে জিনিসকে অ্যাসোসিয়েট করে আমরা কিন্তু অপটিমাইজ করতে পারি কোনটা আমার ক্ষেত্রে সবচেয়ে ভালো। আমি যে প্রোগ্রাম, যে পার্টিকুলার অ্যাক্টিভিটিটা করতে চাইছি, যে ফাংশনটা মিট করতে চাইছি ওই মেটেরিয়ালটা দিয়ে, সেই অনুযায়ী আমরা অপটিমাইজ করব। এবং এই তিনটে যখন আমি মোটামুটি অপটিমাইজ করে দিলাম, সেটা আমাকে কি দেবে, একটা ফাংশনালিটি দেবে। সেই ফাংশনালিটি কিংবা পারফরমেন্স দেবে। আমরা এই ফোর্থ যে অ্যাপেক্সটা আছে সেটাকে আমরা প্রপার্টি ফাংশন দিয়ে ধরতে পারি, অর পারফরমেন্স। ওকে, সেই পারফরমেন্সটা কিন্তু দেখা যাচ্ছে এটাও কিন্তু এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড, এটাও অ্যাসোসিয়েটেড। তার মানে আমি দেখছি এটাকে বলে মেটেরিয়ালস টেট্রাহেড্রন। ওকে, তার মানে এই মেটেরিয়ালস টেট্রাহেড্রন, আমার মেটেরিয়ালটাকে আমি বিভিন্ন রকমভাবে আমরা চেঞ্জ করতে চাইছি অ্যাজ পার মাই নিড টু পারফর্ম। ঠিক আছে, তার মানে এইটা আমি একটা বক্সের মধ্যে রাখতে পারি, টোটালটাকে আমি বক্সের মধ্যে রেখে দিলাম। এইবারে এই যে মেটেরিয়ালটা আমার তৈরি হলো, যে অ্যালয় স্পেসিফিকটা, এটা আমাকে ফাংশন করবে। কোথায় ফাংশন করতে পারে, আইদার সয়েলের ওপরে, অ্যাটমসফিয়ারে, অথবা সয়েলের নিচে। আমি আর্থ ক্রাস্ট ধরছি, আর্থ ক্রাস্টের ওপরে, আমি সয়েল নয়, আমি বলতে চাইছি যে সারফেস, আর্থ সারফেসের ওপরে ফাংশন করতে পারে অথবা নিচে। যেমন পাইপলাইন মাটির তলায় থাকতে পারে, আবার পাইপলাইন মাটির ওপরে থাকতে পারে। যেমন আমি বলতে পারি ব্রিজ ওপরেও থাকছে, আবার ব্রিজের কিছু অংশ জলের তলাতেও থাকছে। যেমন পিলারগুলো, সেগুলো জলের তলায় কিছু অংশ থাকছে, জলের তলায় উপরে কিছু অংশ থাকছে। কাজেই আমি জলের তলাতেও মানে আর্থ সারফেসের নিচে অপারেট করব, ওপরে অপারেট করব। আবার আমি দেখা যাবে এটাকে আমি যখন আমি আর্থ সারফেস ধরছি, সেটা সয়েল হতে পারে, আবার এটাকে অ্যাটমসফিয়ার হতে পারে, আবার এই সয়েলের জায়গায় আমি লিকুইড সিস্টেম, অ্যাকোয়াস সিস্টেম হতে পারে, অথবা এনি আদার লিকুইড হতে পারে। ঠিক আছে, অ্যাকোয়াস সিস্টেম না হয়ে অন্য কোনো লিকুইড হতে পারে। ঠিক আছে, যেমন লিকুইড নাইট্রোজেন, এটা অ্যাকোয়াস সিস্টেম নয় কিন্তু লিকুইড। ঠিক আছে, সেখানেও কোনো একটা মেটেরিয়াল ফাংশন করতে পারে। এবং তার উপরেও একটা অ্যাটমসফিয়ারে একটা ফ্যাক্টর আছে, আমি আগেই দেখেছি। এবারে এর মধ্যে কি কি থাকতে পারে, কারণ সব এই যে অ্যাটমসফিয়ারটা তৈরি হলো আমার চারদিকে, এই যে মেটেরিয়ালটা ডিফারেন্ট জায়গাতে আমার অ্যাপ্লিকেশন শুরু করলো, আমি একদিকে দেখছি সয়েলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, একদিকে অ্যাটমসফিয়ারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, একদিকে অ্যাকোয়াস সিস্টেমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, যেমন জলের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছি। এবং কি কি জলের মধ্যে থাকতে পারে দেখা যাক। জলের মধ্যে কি কি থাকতে পারে, যেমন জলের মধ্যে থাকতে পারে, ওয়ান অফকোর্স টেম্পারেচার, সেকেন্ড অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, জলের মধ্যে ডিজলভ অক্সিজেন থাকতে পারে। থার্ড
ক্লোরিন আয়ন থাকতে পারে, অথবা ডিফারেন্ট হ্যালাইডস থাকতে পারে, হ্যালাইডস আয়ন থাকতে পারে, আদার আয়ন্স থাকতে পারে, যেমন SO4 থাকতে পারে 2-। আমি এক্সাম্পল দিচ্ছি। ফোর্থ, ডিফারেন্ট আদার এলিমেন্টস থাকতে, যেমন সি ওয়াটারে ম্যাগনেশিয়াম থাকতে পারে, ম্যাগনেশিয়াম ক্লোরাইড থাকে, ঠিক আছে। তারপরে আমি তার অ্যাসিডিটি চেঞ্জ করতে পারি, পিএইচ। এই পিএইচ বিভিন্ন রেঞ্জ হতে পারে, লো থেকে হাই হতে পারে, বেসিক হতে পারে, নিউট্রাল হতে পারে, অ্যাসিডিক হতে পারে। আর সেটা আমি কিভাবে ডিকটেট করি? 7টাকে ধরা হয়, পিএইচ যদি 7 হয় সেটাকে বলে নিউট্রাল, আর যদি 7-এর বেশি হয় ভ্যালুটা, পিএইচের ভ্যালুটা, তাহলে বলা হয় বেসিক। আর যদি 7-এর নিচে হয়, দিস ইজ 7-এর নিচে হয় পিএইচটা, তাহলে সেটাকে বলি অ্যাসিড। ফাইন। বেসিক হতে পারে, নিউট্রাল হতে পারে, অ্যাসিড হতে পারে। আমি বিভিন্ন রকমের আদার ফ্যাক্টরস ধরতে পারি, যেমন ফ্লো ভেলোসিটি, যেমন সি ওয়াটার হাই কারেন্ট হতে পারে, লো কারেন্ট হতে পারে, সেটাও কিন্তু ফ্যাক্টর হবে। আমি পরে দেখব যে সত্যি অ্যাকোয়া সিস্টেমে যদি ওয়াটার সিস্টেম ধরি, সেখানে ফ্লো ভেলোসিটি বিভিন্ন রকম করোশনের ক্ষেত্রে বিভিন্ন রকম এফেক্ট দেয়। যেমন পিটিং করোশন, আমি যদি একটা ফ্লো থাকে না, তাহলে কিন্তু পিটিং করোশন কমে যায়। আবার যদি ফ্লো বেশি থাকে, ইরোশন করোশনটা বেড়ে যায়। কাজে আমাদের অনেক কিছু দেখা যাবে যে বেশ কিছু আমি একটা জিনিসকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, দেখা যাবে অন্য করোশন ফর্মটা অন্য একটা পার্টিকুলার করোশন ফর্মকে কমাতে চাইছি, দেখা যায় অন্য করোশন ফর্মটা বেড়ে যাবে ওই পার্টিকুলার ফ্যাক্টরের বেসিসে। কাজেই আমাদের কোনো কিছু কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড নয়। তাই জন্য আমি বলছিলাম, যে বারবার বলছি, যে প্রত্যেকটা ফ্যাক্টরকে আমাদের কিন্তু ভালো করে জানতে হবে, দেখতে হবে, ঠিক আছে। তারপরে এটা হলো। আবার আর একটা জিনিস হতে পারে কন্ডাক্টিভিটি। আমি এটাকে 6 নম্বর করে দিলাম, এটা 5 নম্বরটাকে কন্ডাক্টিভিটি রাখলাম। কন্ডাক্টিভিটির একটা এক্সাম্পল দেওয়া যাক, ঠিক আছে। যেমন আমি দেখবো, তোমরা যদি একটু ইন্টারনেটেও খোঁজো, দেখবে যে আমাদের ইন্ডিয়াতে তো বিভিন্ন রকম অ্যাটমসফিয়ার রয়েছে, আবহাওয়া রয়েছে। যেমন আমি যদি সি শোরের দিকে যাই, যেমন ভাইজ্যাকের দিকে গেলাম, কেরালা গেলাম, তামিলনাড়ু গেলাম, সেখানে তামিলনাড়ুর যে সি বেল্ট আছে সেখানে গেলাম, বোম্বে গেলাম, সেখানে কিন্তু আমি দেখব যে করোশনের প্রবণতা অনেক বেশি। আবার যদি লাদাখে যাই কিংবা হিমালয়ের দিকে যাই, দেখব করোশনের প্রবণতা অনেক কম। তার একটাই কারণ, আমরা লাদাখে কেন করোশনটা কম হয়? কারণ লাদাখে জল খুব কম পড়ে, ওখানে কিন্তু হিউমিডিটি খুব কম। হিউমিডিটি কম হওয়ার ফলে কি হয়, এবং ওখানে ওই ওয়াটারটা যেটা হিউমিড, ইভেন ইফ যদি বৃষ্টিও হয়, সেখানে কিন্তু পলিউট্যান্ট কম, ক্লোরাইড আয়ন কম, কারণ ওখানে তো কোনো সি বেল্ট নেই, ঠিক আছে। তার জন্য কি হয়, ওই জলের কন্ডাক্টিভিটিটাও কিন্তু কম হয়, এবং ফলে কী হবে, কন্ডাক্টিভিটি কমে গেলে ইলেকট্রোকেমিস্ট্রিতে কি হচ্ছে, আমি যখন দেখলাম ইলেকট্রোকেমিক্যাল নেচারটা, ইলেকট্রনটাকে তো মুভ করতে হবে। পরে আবার দেখাবো যে আমি জিঙ্ক 2টো ইলেকট্রন ছেড়ে দিল, সেই 2টো ইলেকট্রন হাইড্রোজেন আয়ন নিল, সেই ইলেকট্রনটাকে তো একটা কোনো কন্ডাক্টিভ মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করতে হবে, এবং সেই মিডিয়ামটাই যদি রেজিস্টিভ হয়, তাহলে মুভ করার টেন্ডেন্সিটাও কমে যাবে। ফলে আমার করোশন রিয়াকশনটা, যেটা টোটাল রিয়াকশনটা হচ্ছে, সেটার রেটও কমে যাবে, ফলে করোশনটাও কমে যাবে। কন্ডাক্টিভিটি কমে গেলে কিন্তু করোশন রেটও কমে যায়, ঠিক আছে। এবং দেখব যে আমি যদি দেখি জল, শুধু ওয়াটার, জলটাকে যদি আমি নর্মাল পোর্টেবল ওয়াটার, যেটা জল পান করছে, উই আর ড্রিঙ্কিং দ্যাট ওয়াটার, সেই জল নিলাম, একটা বাকেটে আমি নিলাম ডিস্টিল ওয়াটার, আর একটা বাকেটে যদি আমি ডিআয়নাইজড ওয়াটার নিই, দেখবো যে ডিআয়নাইজডের মধ্যে কিন্তু যদি একটা মেটালের টুকরো ফেলে দিই না, যেমন জিঙ্ক ফেলে দিলাম কিংবা আয়রন ফেলে দিলাম, দেখবো ডিআয়নাইজড ওয়াটারের ক্ষেত্রে কিন্তু করোশনটা অনেক কম, আর পোর্টেবল ওয়াটারে করোশনটা অনেক বেশি। আর আমি যদি এটা দেখি, কি বলে, আমার মাঝখানে যেটা আমরা যে বাকেটটায় আমরা ডিস্টিল ওয়াটার রেখেছি, সেখানে কিন্তু করোশনটা ইন বিটুইন দিস টু এক্সট্রিমস, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে ডিআয়নাইজড ওয়াটারের কিন্তু রেজিস্ট্যান্সটা অনেক বেশি কম্পেয়ার টু আদার টু। পোর্টেবল ওয়াটার ডিফারেন্ট আয়ন্স আছে, আর যে আমাদের যে
চার্জ ট্রান্সফার হয় না, সেই আয়নগুলো থাকলে কিন্তু চার্জ ট্রান্সফারটা বেশি হয়ে যায় এবং ফলে করোশনটাও বেশি হয়ে যায়। কন্ডাক্টিভিটি ইজ ওয়ান অফ দ্য ইস্যুস। আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন রকম এক্সাম্পল ধীরে ধীরে দেব। আর যদি সয়েলে দেখা যায়, সয়েলে কি হবে? অফকোর্স টেম্পারেচার থাকবে, টেম্পারেচার থাকবে। এখানে কিন্তু সয়েলে কি হবে? অক্সিজেন কন্টেন্ট থাকতে পারে সয়েলে। সয়েলের অক্সিজেন কন্টেন্ট আমি দেখব পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কিন্তু ডিফারেন্ট থাকতে পারে, কোনো সয়েলে অক্সিজেন বেশি, কোনো সয়েলে অক্সিজেন কম। থার্ড থাকতে পারে ব্যাকটেরিয়া। ফোর্থ থাকতে পারে পিএইচ, পিএইচ ডিফারেন্স হতে পারে। ফিফথ ক্লোরিন আয়ন কনসেন্ট্রেশন থাকতে পারে, ক্লোরিন ফ্রি অথবা ক্লোরিন কন্টেনিং সয়েল থাকতে পারে, কাজেই করোশনগুলো ইনফ্লুয়েন্স হবে। ঠিক আছে, আবার অ্যাটমসফিয়ারে যদি দেখি, অ্যাটমসফিয়ারে আমি দেখব টেম্পারেচার আছে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আছে, আদার গ্যাসেস আছে যেমন SO2, CO2, এই গ্যাসগুলো থাকে এবং এই গ্যাসগুলো কিন্তু আবার একটা অদ্ভুত এফেক্ট করে, সেটাকে বলে অ্যাসিড রেন। আমরা পরে ডিসকাস করব অ্যাসিড রেনের ব্যাপারে। সেই অ্যাসিড রেন কিন্তু খুব বাজেভাবে করোশনটাকে আমাদের ইনফ্লুয়েন্স করে। সেই অ্যাসিড রেনটা কিন্তু কংক্রিটের মধ্যে যে রিভার আছে সেটাকেও কিন্তু খেয়ে দেয় এবং সেটা আমরা পরে জানবো এবং তার জন্য হয় এবং তাই জন্য আমরা দেখব যে যে রিভারগুলো করোশন ইনফ্লুয়েন্স আমরা দেখব। আমি পলিউটেড সিটি যেগুলো থাকে, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল সিটি, সেখানে কিন্তু এই সব গ্যাসেসগুলো জেনারেট করে, ওই ইন্ডাস্ট্রিগুলো জেনারেট করে এবং যখন বৃষ্টি পড়বে তখন ওই পলিউটেড গ্যাসগুলো, ওই যে গ্যাসগুলো কিন্তু বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে অ্যাসিড তৈরি করবে, সালফিউরাস অ্যাসিড কিংবা সালফিউরিক অ্যাসিড অথবা কার্বনিক অ্যাসিড, ওইগুলো কিন্তু তৈরি হবে। সেই অ্যাসিডগুলো কিন্তু যখন নিচে আসবে, যদি কংক্রিট রিভারের সঙ্গে অ্যাটাচড হয়, তখন কিন্তু দেখা যাবে করোশনটা অনেক বেড়ে যায়, সেটাকে বলে অ্যাসিড রেন। ঠিক আছে, এইটা থাকতে পারে। হিউমিডিটি থাকতে পারে। হিউমিডিটি আমি আগেই বলেছিলাম যে সি বেল্ট আর ড্রাই অ্যাটমসফিয়ার নিয়ার হিমালয়ান বেল্ট, যেমন আমাদের আগেই বলেছি বম্বে এরিয়াগুলোতে আমাদের হিউমিডিটি খুব বেশি এবং বিশাখাপত্তনমে হিউমিডিটি খুব বেশি। যেখানে হিউমিডিটি বেশি হবে সেখানে কিন্তু করোশন হওয়ার টেন্ডেন্সি খুব বেশি হবে। ওয়াটার, যদি আমি জল বার করে দিই, করোশন কিন্তু অনেক কমে যায়। আগেই উদাহরণ দিয়েছি ইন্ট্রোডাকশানে, আবার দিচ্ছি। আমরা যখন ইলেকট্রনিক গুড নিই, সেই ইলেকট্রনিক গুডটা দেখা যাবে যে আমরা সেটাকে অফকোর্স এয়ারটাইট করে রেখেছি, ইভ্যাকুয়েট করে এয়ারটাইট করে দিয়েছি একটা প্লাস্টিকের র্যাপারের মধ্যে। তার উপর আবার ওই বক্সের মধ্যে একটা ছোট্ট থলিতে আমরা সিলিকা জেল লাগিয়ে দিয়েছি, রেখে দিয়েছি। সেই সিলিকা জেলটা কি করে? ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে। আর ময়েশ্চার যদি আমরা সরিয়ে দিতে পারি, করোশন অনেক অনেক গুণ কমে যায়। ঠিক আছে, তো হিউমিডিটি ইজ এ বিগ ফ্যাক্টর, সেটা আমরা দেখছি। আরও একটা কিছু ফ্যাক্টর আছে, যেমন রেজ, যেমন সানলাইট থাকতে পারে অথবা রেডিও অ্যাক্টিভ ওয়েভস থাকতে পারে। ওকে, এগুলো কিন্তু মেটেরিয়ালে খুব বাজে রকম এফেক্ট করে, মেটেরিয়াল সোয়েল করে যায়। আমরা স্টিল যদি ইউজ করি কোনো পাওয়ার প্ল্যান্টে, যদি ঠিকঠাক স্টিল ইউজ না করি, স্টিলটা কিন্তু সোয়েল করে যায় রেডিও অ্যাক্টিভ ওয়েভের রেডিও অ্যাক্টিভ ইন্টারাকশনের জন্য। ঠিক আছে, সেটাও আমরা করোশনের মতোই, একটা ডিগ্রেডেশনের মতোই এফেক্ট করে। তার মানে আমরা দেখছি যে যদি নাটসেল দেখে একটা, যদি এরকম একটা বার্ডস আই ভিউ দেখি, আমি মেটেরিয়াল একটা ভালো বানালাম, বানিয়ে সেটাকে বিভিন্ন অ্যাটমসফিয়ারে ফেললাম। সেই অ্যাটমসফিয়ারটা কিন্তু বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সার আছে, এগুলো আমি ইনফ্লুয়েন্সার বলতে পারি, বিভিন্ন অ্যাসপেক্টস বলতে পারি, টেম্পারেচার, প্রেশার, সেগুলো আছে। সেইগুলো কিন্তু সব কিছু ওই মেটালের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে এবং ইন্টারঅ্যাক্ট করার সময় কিন্তু একটা করোসিভ এফেক্ট দিচ্ছে এবং সেই জন্য মেটালটা কিন্তু করোশন হচ্ছে। এবং সেই করোশনটা হওয়ার বিভিন্ন রকম যে ইন্টারঅ্যাকশন, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে, 60খানা লেকচার আছে, আমরা অনেকটাই কভার করতে পারবো। ঠিক আছে, তা আজকে এখানেই আমি শেষ করছি। এবং আমি একটা জিনিস আজকে জানা গেল যে আমরা দেখলাম যে মেটেরিয়ালটা তৈরি তো হলো মেটেরিয়াল টেট্রাহেড্রনের সাহায্যে, কিন্তু সেই মেটেরিয়ালটা যখন অ্যাটমসফিয়ারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, আমি দেখছি সেখানে অনেক বাজে ইনফ্লুয়েন্সগুলো আসছে। সেগুলো প্রথমে তো জানতে হবে কীরকমভাবে ইনফ্লুয়েন্সটা করছে। যদি সেটা জানতে পারি, তার পথটাও খুঁজে বার করতে পারবো যে কিভাবে সেই ইনফ্লুয়েন্সটাকে কমানো যাবে। ঠিক
ঠিক আছে? তা এখানেই আপাতত শেষ করি। পরের লেকচারে আমরা আরও ভেতরে ঢুকবো। আমরা আরেকটা পার্ট করার চেষ্টা করেছিলাম ইলেকট্রোকেমিক্যাল করোশন সেল, সেটাকে আস্তে আস্তে আরও বেশি করে জানবো।